হ্যাঁ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক এগেন। আজকে আবারও চলে এসেছি ক্লাস 9 এর অঙ্ক। কি সেটা? বাস্তব সংখ্যা। আজকে আমরা সমাধান করব বাস্তব সংখ্যার অঙ্ক। আগের ভিডিওতে কিন্তু আমরা বাস্তব সংখ্যার বেসিক কনসেপ্ট মানে বাস্তব সংখ্যাটা কি জিনিস সেটা জেনেছিলাম। আগের ভিডিওটা আগে দেখে এসো। আগের ভিডিও যদি না দেখে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেই লিংকে গিয়ে ক্লিক করে আগের ভিডিওটা দেখে এসো, বাস্তব সংখ্যা সম্পর্কিত জ্ঞান অর্জন করে এসো, তারপরে তুমি এই ভিডিওটা দেখা শুরু করো। তো আজকে বাস্তব সংখ্যার যে অঙ্কগুলো সেইগুলো খুব সহজভাবে আস্তে 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 বুঝে ফেলবো এবং সমাধান করে ফেলবো। খুব সহজ করে দেবো বস, খুব সহজ করে দেবো। তাহলে আজকে আমরা কি করব, কোষে দেখি 1.1 এর যে অঙ্কগুলো সেইগুলো সমাধান করব। তাহলে চলো বন্ধুরা, আজকে আমরা শুরু করি বাস্তব সংখ্যার কোষে দেখি 1.1 এর অঙ্কগুলো। দেখো, ডাইরেক্ট 2 এর দাগের অঙ্ক, কারণ 1 এর দাগের কি বলেছিল যে মূলদ সংখ্যা কাকে বলে। এটা যখন আমি বেসিক কনসেপ্ট বুঝিয়েছিলাম মূলদ সংখ্যার, তখন কিন্তু আমি লিখে দিয়েছিলাম যে মূলদ সংখ্যা কাকে বলে এবং উদাহরণও দিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, সেখান থেকে তুমি কয়েকটা উদাহরণ নিয়ে 4টি মূলদ সংখ্যা তুমি লিখে দিতেই পারো, বা যে কটা তোমাদের প্রশ্নে আসবে সেগুলো লিখে দিতে পারো। তো সেই জন্য আমরা ডাইরেক্ট 2 এর দাগের অঙ্কটা টুকে নিচ্ছি। বলেছে 0 কি একটি মূলদ সংখ্যা। আমি যখন বেসিক কনসেপ্ট বুঝিয়েছিলাম তখনই কিন্তু বুঝিয়েছিলাম যে 0 একটা মূলদ সংখ্যা কি মূলদ সংখ্যা নয়, সেই মানে উদাহরণ সহ বুঝিয়ে দিয়েছিলাম। দেখো, বলেছে 0 কি একটি মূলদ সংখ্যা। এবারে বলছে 0 কে পি বাই কিউ আকারে প্রকাশ করতে হবে, যেখানে পি ও কিউ একটা পূর্ণ সংখ্যা হবে এবং কিউ নট ইকুয়াল টু 0 হবে, মূলদ সংখ্যার ডেফিনেশন যা যা বলে, এবং পি ও কিউ এর মধ্যে এক ছাড়া কোনো সাধারণ উৎপাদক না থাকে। ঠিক আছে, তাহলে দেখো 0 যদি আমি বলি যে যখন বেসিক কনসেপ্ট বুঝিয়েছিলাম তখন কিন্তু তোমরা দেখেছিলে যে 0 কিন্তু একটা মূলদ সংখ্যা। কারণ কি, দেখো 0, এই যে 0, এই 0 একটি মূলদ সংখ্যা, এই 0 একটি মূলদ সংখ্যা, 0 একটি মূলদ সংখ্যা। আমি যখন বুঝিয়েছিলাম বেসিক কনসেপ্ট সেখানেই বুঝিয়েছিলাম, তাও একবার বলে দিই। দেখো, শূন্যের তলায় এইদিকে দেখো, এই শূন্য, এই যে শূন্য আছে, এই শূন্যর নিচে কিছু নেই মানে আমরা কিন্তু জানি 1 আছে। পুরো শূন্য নেই মানে শূন্যর নিচে কিছু নেই মানে কিন্তু 1 আছে, ভালো করে বুঝবে। তাহলে এখানে এখানে পি হয়ে গেল কি, পি হয়ে গেল কি 0, আর কিউ হয়ে গেল কি 1। ঠিক আছে, এবার তোমার কি বলেছিল যেখানে পি ও কিউ পূর্ণ সংখ্যা। আমি যখন বাস্তব সংখ্যা বুঝিয়েছিলাম তখন পূর্ণ সংখ্যা কি কি হয়, যে 0 হয়, 0 1 2 3 4 এরকম করে করে কোটি কোটি চলছে। এইবারে তারপরে জিরোর মানে ওইগুলো হচ্ছে ধনাত্মক সংখ্যা। এবারে বলেছিলাম ঋণাত্মক সংখ্যাগুলো হয়, তাহলে 0 -1 -2 -3 এরকম করে ইনফিনিটি একদম কোটি কোটি চলছে। এটা আমি বুঝিয়েছিলাম। তার মানে হচ্ছে 0টা কিন্তু পূর্ণ সংখ্যার মধ্যে পড়ে। তাহলে পি, পি ও কিউ পূর্ণ সংখ্যা, তাহলে পি, পি ইজ ইকুয়াল টু এখানে কি 0, আর কিউ ইজ ইকুয়াল টু এখানে কত 1। শূন্যর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে এটা পি বাই কিউ আকারে প্রকাশ হয়ে গেল। আমাকে বলেছিল 0 কে পি বাই কিউ আকারে প্রকাশ করো, তাহলে এই হয়ে গেল যেখানে পিটা পূর্ণ সংখ্যা, কিউটাও পূর্ণ সংখ্যা। পি পূর্ণ সংখ্যা, কারণ পূর্ণ সংখ্যার মধ্যে শূন্য ছাড়া আরো আছে, যে শূন্যর পরে তারপর ডান দিকে ধনাত্মক এবং শূন্যর এইদিকে বাঁ দিকে হতে ঋণাত্মক সংখ্যা আছে। ঠিক আছে, এটা বুঝিয়েছিলাম। এবার দেখো, বলেছে যে পি ও কিউ এর মধ্যে 1 ছাড়া কোনো সাধারণ উৎপাদক না থাকে। হ্যাঁ, এখানে সাধারণ উৎপাদক শুধু একই আছে। তার মানে সাধারণ উৎপাদক কোনগুলো, ধরো তোমাকে বলা হলো 3, তিনের উৎপাদক, তিনের উৎপাদক, তিনের উৎপাদক যদি তোমাকে বলা হয় তাহলে তুমি কি বলবে, কি বলবে যে 3টাকে ভাঙো, ভাঙো, 3 একে 3। এবার যদি বলে 2 এর 2, আমরা যদি বলি যদি 2টাকে ভাঙো, তাহলে 2 একে 2। এবার দেখো 3 সমান সমান কি বেরোচ্ছে, তাহলে 1 ইন্টু 3, আর 2 সমান সমান কি বার হচ্ছে বলো 1 ইন্টু 2। তাহলে দেখো সাধারণ উৎপাদক মানে হচ্ছে কোনো সংখ্যা এই দুটো সংখ্যাকে ভেঙে উৎপাদকে বিশ্লেষণ করে, মানে ভেঙে
যেই সব সংখ্যাগুলো পাওয়া গেছে, দেখো 3 আর 2 এই দুটো কিন্তু আলাদা সংখ্যা, কিন্তু একটা কিন্তু একই সংখ্যা। এইটাই হয়ে যাবে যে 2 আর 3 এর সাধারণ উৎপাদক হচ্ছে 1। তাহলে এখানেও সাধারণ উৎপাদক আমি জিরোকে যদি ভাঙি, জিরোকে তো আর ভাঙা যাবে না, জিরোকে ভাঙা যাবে কি? তার মানে জিরোর সাথে যদি 1 গুণ করো তাহলে হচ্ছে মানে জিরো, আর একের সাথে যদি তুমি 1 গুণ করো তাহলেই হয়ে যাচ্ছে 1। তাহলে এই দুটোকে ভাঙলে প্রত্যেকটার মধ্যে কিন্তু 1 দেখতেই পাচ্ছ, তাহলে একটা হয়ে গেল সাধারণ উৎপাদক। তাহলে এইখানটায় 1 ছাড়া আর কিন্তু সাধারণ উৎপাদক নেই, এবং এটা p/q আকারে প্রকাশও করা যাচ্ছে। তাহলে 0 একটা কি মূলদ সংখ্যা। তাহলে এই হয়ে গেল 2 এর দাগের অঙ্কটা শেষ। এবার দেখি 3 এর দাগের অঙ্কে কি বলেছে। দেখো 3 এর দাগের অঙ্কে বলেছিল যে নিচের মূলদ সংখ্যাগুলি সংখ্যা রেখায় স্থাপন করি। ঠিক আছে, দেখো বলেছে যে 7 -4, তারপর 3 এর দাগে আছে 3/5 9/2, এরকম করে অঙ্কগুলো দেওয়া রয়েছে। বলেছে যে নিচের এই যে সংখ্যাগুলো আছে সংখ্যায় রেখায় স্থাপন করতে বলেছে। ঠিক আছে, দেখো 3 এর দাগের 1 এর যেটা রয়েছে 7টা তোমাকে সংখ্যা রেখায় স্থাপন করতে বলেছে। ঠিক আছে, 7টা সংখ্যা রেখা স্থাপন করতে বলেছে। তার সংখ্যা রেখা মানে কি? মানে আমরা এরকম জানি যে একটা লাইন থাকে এবং এখানে দেখো 0, তারপর এইদিকে ধনাত্মক সংখ্যা যায় 1 2 3 4 5 6 7, এই তো সংখ্যা রেখা যাচ্ছে। আর এইদিকে কি -1, তারপরে -2, এরকম করে যাচ্ছে আর কি। ঠিক আছে, এইবারে তোমাকে সংখ্যা রেখায় স্থাপন করতে বলেছে। তার মানে 7টা সংখ্যা রেখায় কোথায় আছে সেটা তোমাকে খুঁজতে হবে। খুঁজলে দেখো 7 এখানে আছে, ধনাত্মক সংখ্যা কিন্তু, 7 এখানে রয়েছে। তাহলে 7-এর কাছে গিয়ে 7টাকে তুমি গোল করে দাও। তাহলে এই হয়ে গেল সংখ্যা রেখায় স্থাপন। তারপর দেখো 2 এর দাগেরটা দেখো 2 এর দাগেরটা কি বলেছিল। দেখো 2 এর দাগেরটা আবার বলেছিল যে -4 কে সংখ্যা রেখায় স্থাপন করো। তাহলে -4 কি -4, তাহলে সংখ্যা রেখাটা আনো। এই একটা সংখ্যা রেখা গেল, দেখো 0 1 2 3 4 এরকম গেল। আবার দেখো -1 -2 -3, তারপরে -4, তারপরে -5, এরকম করে গেল। তাহলে এখানে -4 কোথায় দেখতে পাচ্ছ? এই হচ্ছে -4, গোল করে দাও। তাহলে এই হয়ে গেল 2 এর দাগের অঙ্কটাও শেষ। তারপর দেখো 3 এর দাগের অঙ্ক কি বলেছে। দেখো 3 এর দাগের অঙ্ক এইটাই বলেছিল যে 3/5টাকে আমাকে সংখ্যা রেখায় স্থাপন করতে হবে। যেই জিনিসটা এক্ষুনি বলবো সেটা সব সময় সর্বদা মাথায় রেখে দেবে, যে যখন ভগ্নাংশের উপর, দেখো ভগ্নাংশের উপরটাকে কি বলে, উপরের অংশটাকে কি বলে লব, নিচেরটাকে কি বলে হর। যখন কোনো ভগ্নাংশের হরের থেকে লব ছোট হবে, আবারও বলছি, যখন কোনো ভগ্নাংশের হরের থেকে লব ছোট হবে তখন তুমি মনে রেখে দেবে এটা, যে তখন সংখ্যা রেখায় কিন্তু ও 0 আর 1 এর মধ্যে হবে, মানে 0-র থেকে বড় হবে এবং 1-এর থেকে ছোট হবে। ঠিক আছে, এইটা তুমি মাথায় রেখে দেবে। ঠিক আছে, তাহলে একটা সংখ্যা রেখা টানলাম। এবারে কিভাবে হবে, দেখো এখানে হরে কি আছে 5, তাহলে আমি 0-র পরে তলায় মানে হরে যা সংখ্যা থাকবে তার থেকে একটা ঘর, একটা ঘর কম টানবো। তার মানে হচ্ছে দেখো এখানে 5 আছে, তো আমি 4টে ঘর টানবো। কটা ঘর? 4টে ঘর টানবো। 4টে ঘর টেনে নিলাম। এবার দেখো এখানে 3/5 আছে, তো তাহলে আমি এখানে লিখবো, দেখো 1/5 2/5 3/5 4/5। কেন 5/5 কেন লিখবো না? 5/5টা কেমন লিখবো না? কারণ এই দেখো 5/5 কে যদি আমি কাটাকুটি করে, দেখো 5 একে 5, তাহলে কিছু নেই, মানে এখানে কত আছে 1। এই দেখো এই একটা এইখানে আছে, এইখানে আছে। তাহলে বুঝতে পারলে যেন 5/5টা আমি কেন লিখলাম না, এই জন্য লিখলাম না। তাহলে এখানে দেখো 3/5 আছে, আমি 3/5টাকে গোল করে দিলাম। ঠিক আছে, যখনই হরের থেকে লব ছোট হবে তখন কিন্তু সংখ্যা রেখায় 0 আর 1 এর মাঝখানে পড়বে, মানে 0-র থেকে বড় এবং 1-এর থেকে ছোট। ঠিক আছে, চলো এবার 4-এর দাগের অঙ্কটা দেখো। 4-এর দাগের অঙ্ক কি বলেছিল, দেখো 9/2, তার মানে এখানে হর হয়ে গেছে ছোট আর লব হয়ে গেছে
বড়। এখানে ছিল হর বড় লব ছোট, সেই জন্য আমরা 0 থেকে 1-এর মধ্যে ধরলাম, ঠিক আছে। এখানে হয়ে গেছে হর ছোট লব বড়, সেই জন্য কি করতে হবে, বলতো, সেই জন্য করতে হবে এইটাকে একটা মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হবে। তার মানে মিশ্র ভগ্নাংশে পরিণত করা মানে হচ্ছে তুমি এই হরের সাথে লবকে তোমাকে ভাগ করতে হবে, এটা জানো তো, ভাগ করতে হয়, ঠিক আছে। তার মানে 2 দিয়ে তুমি 9 কে ভাগ করো, 2 4 8, বেরোচ্ছে কত, 1, বেরোচ্ছে 1। এবার এই একটা কোথায় বসবে বলো তো, উপরে বসবে, আর এই 2টা নিচে। দেখো তুমি এই মিশ্র ভগ্নাংশটাকে যখন তুমি এই ভগ্নাংশে আনবে, অপকৃত ভগ্নাংশে আনবে, তখন দেখো এটার সাথে এটা গুণ করতে হয়, আর যেটা উত্তর বেরোয় সেটা লবের সাথে যোগ করে দিতে হয়। দেখো 4 2 8 আর 9, ঠিক আছে। তাহলে মিশ্র ভগ্নাংশে কি পরিণত হলো, 4 পূর্ণ 1-এর 2, তার মানে 4 এর থেকে বড়, তার মানে কি 4 এর থেকে বড়, আমরা 0 1 2 3 3 3, এই 4 4 আর 5-এর মাঝখানে হবে, 4 আর 5-এর মাঝখানে হবে, এখানে ঋণাত্মক সংখ্যা টুকে দাও কিছু, এই 4 এর থেকে বড় হবে 4 পূর্ণ 1-এর 2। কেন স্যার 4 পূর্ণ 1-এর 2 কেন, 4 এর থেকে বড়, কিরকম ব্যাপারটা হলো, দেখো 4 পূর্ণ 1-এর 2 লিখলাম, তো এবার যদি আমি 4 পূর্ণ 2-এর 2 লিখি তাহলে ব্যাপারটা কেমন হচ্ছে, দেখো তো 4 পূর্ণ 2-এর 2, বলবেন এটা স্যার আপনি মিশ্র ভগ্নাংশ আছে অপকৃত ভগ্নাংশে পরিণত করছি। দেখো 4 2 8 আর 2 10 হয়ে গেল, আর নিচে কত ছিল 2, এবার দেখো 2 দিয়ে 10 কে কাটলে হবে কত, 5। দেখো সেই এখানে 5 চলে আসছে, সেই জন্য আমি 4 পূর্ণ 1-এর 2 করে, দেখো 4 পূর্ণ 1-এর 2 আমার অ্যানসার বার হয়েছিল, এটা কত 4 পূর্ণ 1-এর 2, তাহলে 4 পূর্ণ 1-এর 2 কে আমি সংখ্যা রেখা স্থাপন করে দিলাম, এই অঙ্কটা হয়ে গেল শেষ, ঠিক আছে, সোজা। তারপরে কি 5-এর দাগের অঙ্কটা দেখি। দেখো 5-এর দাগেরটা কি, 5-এর দাগেরটা দেখো 2-এর 9 বলেছিল, তাহলে এখানে হর ছোট লব বড়, তাহলে কোথায় পড়বে, তোমরা বলবে স্যার 0 আর 1-এর মধ্যে পড়বে, 0 আর 1-এর মধ্যে পড়বে। তাহলে চলো 0 আর 1-এর মধ্যে ফেলে দাও, কিরকম, 2/9 আছে, তাহলে আমি এখানে কি লিখবো, ওই একই ভাবে দেখো 2/9 আছে, তো এখানে কটা, এখানে হরে কত আছে 9, তাহলে এক ঘর কম টানবো, যখন হরে বড় সংখ্যা লবে ছোট সংখ্যা, হরে বড় সংখ্যা লবে ছোট সংখ্যা, তখন আমরা কি ভাববো 0 থেকে 1-এর মধ্যে পড়বে, কটা ঘর কাটবো স্যার, যে হরে যত সংখ্যা থাকবে তার এক ঘর কম কাটবো স্যার, এক ঘর কম কাটবো, 9 থাকলে 8 খানা কাটবো, 7 থাকলে 6 খানা ঘর কাটবো, 5 থাকলে 4 খানা ঘর কাটবো। ক্লিয়ার, তাহলে চলো এখানে 9 আছে, তাহলে 8টা ঘর কাটবো, 1 2 3 4 5 6 7 8, 8টা ঘর কাটলাম। এবার দেখো 2/9 আছে, এখানে লিখবো কি 1/9, 2/9, 3/9, 4/9, 5/9, হ্যাঁ 6/9, 7/9, 7/9, ঠিক আছে, আর 8/9, 8/9, বুঝতে পারছো কেন 9/9 না, কেন, কারণ স্যার 9/9 কে আমি যদি লিখি তাহলে 9 1 9 কেটে গেল, থাকলো কি 1, সেই ঘুরে ফিরে এই 1টা চলে এলো। একটুখানি ভালো করে লিখে দিই, দেখো ঘুরে ফিরে সেই এই 1টা কিন্তু চলে আসছে। তাহলে আমি এখানে সংখ্যা রেখা স্থাপন করব, 2/9 কোথায় আছে, 2/9 এই আছে, অ্যানসার কমপ্লিট, ঠিক আছে। চলো এবারে 6-এর দাগের অঙ্কটা দেখি। তাহলে দেখো স্যার 6-এর দাগের অঙ্ক বলেছে 11/5, তাহলে এখানে হর হয়ে গেছে ছোট, লব হয়ে গেছে বড়, তাহলে স্যার কি করণীয় কাজ হচ্ছে এইটাকে মিশ্র ভগ্নাংশে পরিণত করে দাও। মিশ্র ভগ্নাংশে পরিণত করলে কি হচ্ছে, 5 দিয়ে 11কে ভাগ করতে হচ্ছে, তাহলে দেখো 5 2 10, 1 বেরোচ্ছে, তাহলে 2 পূর্ণ 1-এর 5, দেখো 5 2 10 আর 1 11 5, তাহলে এই যে 2 পূর্ণ
একের 5টা বার হলো। স্যার কটা ঘর কাটবো স্যার? হরে কত ছিল 5, আমি কি বলেছি হরে যত থাকবে, হরে যেই সংখ্যাটা থাকবে তত তত ঘর না কেটে আমি এক ঘর কম কাটতে বলেছি। আর দেখো এখানে 2 এর বেশি হয়ে গেছে, তার মানে কি 2 আর 3 এর মাঝখানে আছে। তাহলে দেখো 0, আচ্ছা 1, তারপর 2, 2 আর 3 এর কিন্তু মাঝখানে বলেছি, হ্যাঁ 2 আর 3 এর মাঝখানে, এখানে একটা -1 -2 দিয়ে দাও, হয়ে গেল। এবার দেখো এখানে সংখ্যা রেখে স্থাপন করতে হবে, তার মানে কটা ঘর কাটবো স্যার? 5 আছে, তাহলে 4টে ঘর কাটবেন। তাহলে 1 2 3 4। তাহলে দেখো এখানে কি লিখবো? 2 পূর্ণ 2 পূর্ণ 1 এর 5, 2 পূর্ণ 1 এর 5, আচ্ছা 2 পূর্ণ 2 এর 5, 2 পূর্ণ 3 এর 5, 2 পূর্ণ 4 এর 5, 4 এর 5। কেন স্যার 2 পূর্ণ 5 এর 5 কেন হবে না? কারণ দেখো এ দেখো 2 পূর্ণ 5 এর 5 যদি আমি লিখি, 2 পূর্ণ 5 এর 5 যদি আমি লিখি, দেখো এটাকে আমি দেখো অপকৃত ভগ্নাংশে পরিণত করি। এই দেখো 5 দুগুণে 10 আর 5 এ কত হবে 15, আর নিচে ঘরে তো 5 থাকলো। এবার দেখো 5 দিয়ে 15 কে কাটলে হবে কত 3। দেখো এই 3টা চলে এলো এইখানে, ওই জন্য 3 হয়ে যাচ্ছে, ওই জন্য আমি আর ঘর কাটলাম না, ওই জন্য 2 পূর্ণ 5 এর 5 লিখলাম না। তাহলে এখানটাই কোনটা সংখ্যা রেখে স্থাপন করতে বলেছে? 2 পূর্ণ 1 এর 5। তাহলে এখানে দেখো 2 পূর্ণ 1 এর 5 রয়েছে, সংখ্যা রেখে স্থাপন হয়ে গেল। দেখো স্যার এবারে কি -13 আছে, কত আছে? -13। দেখো হর হয়ে গেছে ছোট, লব হয়ে গেছে বড়, তাহলে কি করতে হবে? মাইনাস যেরকম আছে থাক, শুধু তোমাকে কি করতে হবে? একটা পূর্ণ একটা মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হবে। দেখো -13 কে আমি মিশ্র ভগ্নাংশে পরিণত করছি, তাহলে 4 দিয়ে 13 কে ভাগ করব, 4 3 12, তাহলে হয়ে গেল 1। দেখো 3 পূর্ণ 1 এর 4, দেখো 3 4 12 আর 1 13, 13 4, তাহলে বের হচ্ছে কত? বার হচ্ছে কিন্তু -3 পূর্ণ 1 এর 4। তাহলে স্যার এটা তো ঋণাত্মক সংখ্যা হয়ে গেছে, তাহলে স্যার ঋণাত্মক সংখ্যা হয়ে গেছে। এবার দেখো হরে কত আছে? হরে 4 আছে। সংখ্যা রেখায় কটা দাগ টানবো? স্যার বলবেন যে 3টে দাগ টানুন, তিনটে দাগ কাটুন। কারণ কি এখানে 4 আছে, আর হরে যেটা থাকে তার এক ঘর কম কাটতে হয়, ঠিক আছে? তাহলে দেখো এখানে উত্তর কি বার হয়েছিল? -3 পূর্ণ 1 এর 4। স্যার এখানে 3 পূর্ণ 1 এর 4 মানে 3 এর থেকে বড় হবে ঋণাত্মক সংখ্যা, ঠিক আছে? ঋণাত্মক সংখ্যা, তার মানে কি হবে? দেখো 0 1 -1 -2 -3, এই 3 এর থেকে এবারে বড় হবে, এটা হচ্ছে কি -4। কটা ঘর কাটবো স্যার? ঘর কটা কাটবে তুমি? এখানে দাগ কটা কাটবে? এই দেখো 4 আছে, তাহলে 4 এর থেকে এক ঘর কম, 3টে, এই 1 এই 2 এই 3। তাহলে দেখো 3 পূর্ণ 1 এর 4 আমি লিখবো -3 পূর্ণ 1 এর 4, -3 পূর্ণ 2 এর 4, -3 পূর্ণ 3 এর 4। কেন স্যার 3 পূর্ণ 4 এর 4 কেন হবে না? ওই একই ভাবে তুমি 3 পূর্ণ 4 এর 4 করো, দেখো -3 পূর্ণ, আচ্ছা মাইনাস না দিয়ে আমি 3 পূর্ণ 4 এর 4, 3 পূর্ণ 4 এর 4 মানে কি 4 3 এ 12, 12 আর 4 এ 16, তাহলে 16 কে 4 দিয়ে এবারে ভাগ করলে কত হবে? 4। তাহলে 4টা সেই এমনি চলেই আসছে, সেই জন্য ওই 3 পূর্ণ 4 এর 4টা আমি দিলাম না। তাহলে 3 পূর্ণ 1 এর 4 কতবার হয়েছিল? 3 পূর্ণ -3 পূর্ণ, স্যার কতবার হয়েছিল স্যার? -3 পূর্ণ 1 এর 4 স্যার। তাহলে -3 পূর্ণ 1 এর 4 কোথায় আছে? এই যে দেখতে পাচ্ছেন স্যার, এইখানে আছে। তাহলে এই হয়ে গেল অঙ্কটা শেষ। দেখো 4 দাগের অঙ্ক কি বলেছে? নিচের প্রতিটি ক্ষেত্রে মূলদ সংখ্যা দুটির মধ্যে একটি মূলদ সংখ্যা লিখি ও সংখ্যা রেখায় বসায়। দেখো প্রথমে দেখো যে কটা অঙ্ক দেওয়া আছে সব কটা জোড়া জোড়া সংখ্যা দেওয়া রয়েছে, হ্যাঁ দেখো 4 ও 5, তারপরে 1 ও 2, তারপরে 1 এর 4 ও 1 এর 2, এইগুলো কি করতে হবে? এদের মধ্যে একটা করে মূলদ সংখ্যা তোমাকে লিখতে হবে, জাস্ট একটা করে লিখলেই হয়ে যাবে। তাহলে কিরকম ভাবে অঙ্কটা হবে? দেখো প্রথমে কি বলেছিল? দেখো 4 দাগের 1 এরটা বলেছে 4
ও 5-এর মধ্যে 4 ও 5-এর মধ্যে একটি মূলদ সংখ্যা, তোমাকে একটি মূলদ সংখ্যা লিখতে বলেছে। তো যখন এরকম হবে, কিরকম অঙ্ক হবে স্যার? দেখো 4 আর 5, তার মানে 4 আর 5 কে যোগ করবে, যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবে, যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবে। তাহলে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে স্যার? দেখো 4 আর 5-এ 9, আর নিচে 2, তাহলে 9/2। আচ্ছা 9/2, 9/2 মানে কি? এটা মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হবে। 9/2 মানে মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হবে। 2 4-এ 8 হয়ে গেল 1, তাহলে 4 পূর্ণ 1-এর 2। স্যার 4 পূর্ণ 1-এর 2 বার হয়েছে, তার মানে কি সংখ্যা রেখা এবার তোমাকে স্থাপন করতে হবে, তার মানে 0। দেখো 4-এর থেকে বড়, 4 পূর্ণ 1-এর 2, ঠিক আছে? 4 পূর্ণ 1-এর 2, 4 পূর্ণ 2-এর 2 মানে কত স্যার? এই দেখো 4 পূর্ণ 2-এর 2 মানে হচ্ছে, দেখো 4 দুগুণে 8 আর 2-এ স্যার 10। আচ্ছা 2 নিচেই আছে, কত? দেখো 2 দিয়ে 10 কে কাটলে হবে কত হবে স্যার? 5। তাহলে আমি কি 4 পূর্ণ 1-এর 2 পর্যন্তই আমার একটাই ঘর হবে, তার মানে 4-এর পরে হবে এবং 4 ও 5-এর মধ্যে হবে। আমাকে বলেছিল 4 ও 5-এর মধ্যে একটা 4 ও 5-এর মধ্যে, 4 ও 5-এর মধ্যে একটা মূলদ সংখ্যা খুঁজতে বলেছে। তাহলে এইটা হয়ে গেল মূলদ সংখ্যা, এইটা হয়ে গেল কি মূলদ সংখ্যা, যার উত্তর বার হয়েছে 4 পূর্ণ 1-এর 2। তাহলে এটা সংখ্যা রেখায় বসাও। দেখো 1 2 3, স্যার কটা ঘর কাটবো স্যার? স্যার এখানে 2 আছে, তাহলে একটাই ঘর হবে, তার মানে 4-এর পরে একটাই ঘর হবে, 4-এর পরে একটাই ঘর হবে, একটাই ঘর হবে। 4 পূর্ণ 1-এর 2, তাহলে 4 পূর্ণ 1-এর 2 লিখে এই গোল করে দিলাম। তাহলে হয়ে গেল 1-এর দাগের অঙ্কটা শেষ। এইবারে কি স্যার? 4-এর দাগের 2-এরটা কি বলেছিল? 1 ও 2 এর মধ্যে, হ্যাঁ 1 ও 2 এর মধ্যে একটা মূলদ সংখ্যা খুঁজতে বলেছে, সেই মূলদ সংখ্যাটা আবার সংখ্যা রেখায় বসাতে বলেছে। তাহলে কি করব স্যার? ওই একই নিয়ম, তাহলে 1 আর 2 কে যোগ করব, তাকে 2 দিয়ে ভাগ করব, তার মানে 2 আর 1-এ 3, বার হয়ে গেল কি 3। তাহলে এইখানেও হর ছোট লব বড়, তার মানে 2 দিয়ে তোমাকে কি করতে হবে? 3 কে ভাগ করতে হবে, তাহলে 2 1 কে 2, একবার হলো, তাহলে এই একটা বসে যাবে এখানে আর এই 2টা এখানে বসে যাবে, তার মানে 1 পূর্ণ 1-এর 2। তাহলে স্যার এইটা বসাবো। আচ্ছা নিচে কত আছে স্যার? হরে কত আছে? 2, তার মানে দুটো দুটো ঘর না কেটে আমি একটা ঘর কাটবো। কটা ঘর? একটা ঘর, যেহেতু এখানে হরে 2 আছে। তাহলে কার কার মধ্যে হবে স্যার? 1-এর থেকে বেশি আছে, 1 পূর্ণ 1-এর 2, তার মানে 1-এর থেকে বেশি আছে, তার মানে 0, দেখো 1, 1-এর থেকে বেশি 2-এর থেকে কম, তাহলে 1 আর 2 এর মধ্যে, ঠিক আছে? তাহলে 1 পূর্ণ, এই একটাই ঘর কাটলাম, কেটে এখানে লিখলাম যে 1 পূর্ণ 1-এর 2, এই গোল করে দিলাম। এই হয়ে গেল অঙ্কটা শেষ, 4-এর দাগের 2। এবার দেখো স্যার 4-এর দাগের 3-এরটা, 4-এর দাগের 3-এরটা কি বলেছে? এদের মধ্যে একটা মূলদ সংখ্যা লিখি। একই প্রসেস, একই প্রসেস কি? এই দুটোর মধ্যে বলেছে, তাহলে 2 দিয়ে ভাগ তো হবে, আর এদের মধ্যে কি করতে হবে স্যার? যোগ করতে হবে। তাহলে যোগ করে দাও, 1-এর 2 আর 1-এর 4 ও 1-এর 2 এর মধ্যে যোগ। তাহলে ভগ্নাংশের যোগ কিরকম হয়? দেখো ভগ্নাংশের যোগ তো আমরা জানি, আমরা শিখেছি, আমরা জানি। দেখো 2 নিচে যেরকম থাকলো থাকলো। এবার দেখো এর মধ্যে লসাগু কোনটা হবে? এর মধ্যে লসাগু কত হবে? বলবে 4, কারণ 2 এর থেকে দেখো এই দুটোর মধ্যে এরকম লসাগু করতে গেলে দেখবে 4 2 এর নামটাই আসে, 4টা কিন্তু 2 এর থেকে বড়, তাহলে 4 বসলো। এবার দেখো 4 কে 4 দিয়ে ভাগ করলে 1 বেরোয়, সেই একটা এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে 1 1 কে 1 হয়ে গেল, যোগ চিহ্ন দাও, যোগ চিহ্ন। এবার দেখো 2 দিয়ে 4 কে ভাগ করলে কত হবে? 2, সেই 2টা আবার এর সাথে গুণ হবে, এই লবের সাথে গুণ হবে, 2 1 কে 2, কত বের হচ্ছে স্যার? দেখো 2 আর 1-এ 3, আর নিচে কত ছিল? 4, আর তার নিচে কত ছিল? 2। এই এবার দেখো এইবারে এখানটাই করছি, হ্যাঁ দেখো 3-এর 4 যেরকম আছে থাকলো, 3-এর 4-এর সঙ্গে 2টা কিন্তু ভাগ আকারে ছিল, এবং 2-এর তলায় 2-এর নিচে কিছু নেই, মানে কিন্তু 1 ছিল, ঠিক আছে? তাহলে এইটা একটা ভগ্নাংশ, এইটা একটা ভগ্নাংশ, এটা ভগ্নাংশের ভাগ হয়েছে। এবার আমরা কি করব? গুণে পরিণত করব। মানে ভগ্নাংশের ভাগটা কিরকম ভাবে করে? সামনের যে ভগ্নাংশ থাকে সেরকম থাকে, কোনো কিছু চেঞ্জেস হয় না, গুণ চিহ্ন দিতে হয়, দিয়ে যেটা ভাগ আকারে ছিল সেটা এদিকে এসে গুণ আকারে হয়ে যাবে, তার মানে 2/1 উল্টে যাবে, 2/1 উল্টে গিয়ে কি হয়ে যাবে? 1/2 হয়ে যাবে, ঠিক আছে? গুণ তো ভাগ, মানে আমরা ভগ্নাংশের ভাগ তো করেছি সেরকম, ঠিক আছে? এবারে দেখো 3 1 কে 3 এখানে করছি, হ্যাঁ দেখো 3 1 কে 3,
আর 4×2 = 8। স্যার 3/8 বার হয়েছে, 3/8 বার হয়েছে, তার মানে কি স্যার এইখানে তো হর বড়, তাহলে হর বড় মানে কি, হর বড় মানে হচ্ছে 0 থেকে 1-এর মধ্যে হবে। আপনিই তো এক্ষুনি বললেন যে 0 থেকে 1-এর মধ্যে সেইগুলোই হয় যেগুলোর হর বড় থাকে। তাহলে এবারে কি করতে হবে, এখানে দেখো এখানে কটা ঘর আছে, 8টা, এখানে কত আছে 8, তাহলে আমি কটা ঘর কাটবো বলো, কটা ঘর কাটবো? বলবেন স্যার কেন, 8 আছে তাহলে 7টা ঘর হবে, এই ঠিক আছে। এবার দেখো কটা ঘর হবে, 8 ছিল তাহলে 7টা ঘর হবে, 1 2 3 4 5 6 7। দেখো কত আছে, 3-এর 8 ছিল, তাহলে আমি এখানে লিখবো, দেখো 1-এর 8 2-এর 8 2-এর 8 3-এর 8 4-এর 8 5-এর 8 6-এর 8 7-এর 8। কেন 8-এর 8 কেন না, কারণ 8-এর 8 যদি বসায় তাহলে 8কে 8 দিয়ে ভাগ করে 8-একে 8 হয়ে যাবে, সেই 1 চলে আসবে, এখানে 1 রয়েছে, সেই জন্য এখানে 8-এর 8 বসবে না। তাহলে দেখো 3-এর 8 বার হয়েছিল, 3-এর 8কে সংখ্যা রেখায় তুমি স্থাপন করে দাও, হয়ে গেল অ্যান্সার। সেটাই তো করতে বলেছে, তাহলে দেখো হয়ে গেল অ্যান্সার। এবার দেখো 4-এর দাগের 4-এর অঙ্ক বলেছে -1 ও 1-এর 2-এর মধ্যে একটা মূলদ সংখ্যা খুঁজি, সংখ্যা রেখায় বসাই। দেখো এদের মধ্যে কি করতে হবে বলো স্যার, হ্যাঁ বলবে স্যার এই -1 যেরকম আছে থাক, থেকে এই যে 1-এর 2টার সাথে যোগ করবে, তারপরে 2 দিয়ে ভাগ করে দেবেন, এটাই তো করবেন। হ্যাঁ তো এইটা এরকম ভাবে হবে। তাহলে আমাকে কি করতে হবে, এবারে ভগ্নাংশের যে উপরে যোগটা আছে সেটা করতে হবে, 2 নিচে থাকলো থাক। এবার দেখো এখানে কত আছে, 2 আছে, এর হরে কিছু নেই মানে 1 আছে, তাহলে এখানে লসাগু কত হবে, 2 হবে, তাহলে আমি নিচে লিখে দিলাম 2। এবার দেখো 2 কে ডাইরেক্ট 1 কে দিয়ে গুণ করে দাও, দেখো 2 1 কে 2, এখানে মাইনাস আছে মাইনাস থাকলো, 2 1 কে 2, প্লাস আছে প্লাস দাও। এবার দেখো 2 2 কেটে গেল, 1 পড়ে রয়েছে, তাহলে আমি 1 লিখব। এইবারে দেখো এখানে -2 এর থেকে +1 বিয়োগ করে দিতে হবে, কারণ এখানে সাইন অন্য মানে অন্য চিহ্ন আছে, -2 আছে, তাহলে -2 থেকে 1 বিয়োগ করে দাও, তাহলে কত হবে -1। আর নিচে কত আছে 2, আর তার নিচে কত ছিল 2, তাহলে এখানে এইখানটায় এই 1-এর 2 -1-এর 2 এর সঙ্গে বলো 2টা ভাগ আকারে আছে, আর এখানে দেখো কিছু নেই মানে 1 আছে, তাই তো। তাহলে আমাকে কি করতে হবে স্যার, আমাকে কি করতে হবে যে -1/2 যেরকম আছে থাকলো, এইটা ভাগ আকারে ছিল, এটা ভাগ আকারে ছিল, তাহলে এখানে ইনটু গুণ চিহ্ন দিয়ে 2/1টা এইখানে হয়ে যাবে 1/2 হয়ে গেল। এবারে দেখো 1 1 কে 1, এখানে মাইনাস চিহ্ন ছিল যেহেতু, তাহলে এখানে মাইনাস। এবার দেখো 2 2 4, তাহলে দেখো সেই হর কি হয়ে গেছে, হর হয়ে গেছে বড়, লব হয়ে গেছে ছোট, ঋণাত্মক সংখ্যা, হ্যাঁ ঋণাত্মক সংখ্যা, তাহলে কি হবে, এবারে দেখো এখানে দেখো -1/4 আছে, তাহলে ঋণাত্মক সংখ্যা, তার মানে কি হবে ঋণাত্মক সংখ্যা। হ্যাঁ 0 আর 1 এর মধ্যে হবে, কারণ 0 আর 1 এর মধ্যে কেন হবে, কারণ হয়ে যাবে লবটা হয়ে গেছে ছোট, সেই জন্য 0 আর একটু আগেই করলাম, করে আসছি যে 0 আর 1 এর মধ্যে হবে মানে -1। তাহলে এখানে হবে দেখো কটা ঘর হবে না, এখানে 4 আছে, তাহলে 3টে ঘর কাটতে হবে, 4 থাকলে মানে হরে যা থাকে তার থেকে 1 ঘর কম কাটতে হয়, তাহলে 1 2 3। এবার দেখো এখানে -1/4 -2/4 আর -3/4, ঠিক আছে। -4/4 কেন হবে না, আবার দেখাচ্ছি, 4 1 কে 4। এবার দেখো উত্তর কি -1, তাহলে -1 তো এখানে রয়েছে ওই জন্য হবে না, বোঝাতে পেরেছি। তাহলে দেখো -1/4 যেখানে আছে সেখানে গোল করে দাও, তাহলে এই হয়ে গেল তোমাদের অ্যান্সার। দেখো 5 দাগের অঙ্কটাই 1/4 ও 1/3 এর মধ্যে মূলদ সংখ্যা খুঁজতে, তাহলে ওই একই 2 দিয়ে ভাগ তো হবে, আর এই দুটোর মধ্যে যোগ হয়ে যাবে, তাহলে এই দুটোর মধ্যে যোগ হয়ে যাবে, হয়ে গেল। তাহলে এদের মধ্যে লসাগু কত হবে বলো, দেখো নিচে 2 আছে থাকলো, এদের মধ্যে লসাগু হবে, দেখো 3 4 কত 12 হলো। এবার 4 দিয়ে 12কে ভাগ করলে হবে 3, সেই 3টা এর সাথে যোগ মানে গুণ হয়ে যাবে, 3 1 কে 3, যোগ চিহ্ন আছে যোগ চিহ্ন দাও। দেখো 3 দিয়ে 12কে ভাগ করলে হবে 3 4 12, সেই 4টা 1 এর সাথে যোগ মানে গুণ হয়ে যাবে,
4 একে 4। এইবারে দেখো কি বার হচ্ছে স্যার, 3 আর 4 কত হচ্ছে 7, আর নিচে কত আছে 12, তার নিচে কত আছে 2, তাহলে 2 এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে এটাকে কিরকম উত্তর বার করতে হবে দেখো, 7/12 যেরকম আছে থাকলো, এটাকে এবারে ভাগ আকারে, তো এইদিকে এবারে তোমাকে ভগ্নাংশের ভাগ মানে গুণ করতে হবে, ভগ্নাংশের গুণে পরিণত করে দেখো 2/1, এইখানে হয়ে যাবে কি 1/2 হয়ে গেল। তাহলে দেখো 7 একে 7 স্যার, স্যার কত দেখো 7 একে 7, এবার দেখো 12 দুগুণে কত 24, এখানে কত আছে 7/24, দেখো হর হয়ে গেছে বড়, লব হয়ে গেছে ছোট, তার মানে 0 আর 1 এর মধ্যে হবে, তাই তো, তাহলে 0 আর 1 এর মধ্যে হবে, তাহলে এখানে থাকবে 0, এখানে থাকবে 0 আর 1, এই 1। স্যার এত লম্বা কেন, কারণ দেখো এখানে ঘর কটা হবে বলো স্যার, ঘর কটা হবে, দেখো 24 আছে তাহলে 23টা ঘর হবে, ঠিক আছে, তাহলে 23টা ঘর, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22, আর এইদিকে হবে 23, এই হয়ে গেল 23, তাহলে 23টা ঘর কাটা হয়ে গেল। এবারে কিরকম ভাবে লিখতে হবে দেখো, 7/24 আছে, তাহলে আমি এখানে লিখবো কি 1/24, 2/24, 3/24, 4/24, এই হলো 5/24, সরি এখানে 25 হয়ে গেছে, 24 দাও, তাহলে 5/24, 6/24, আর এখানে দেখো 7/24, এবার এরকম করে করে যাবে 8/24, তোমরা একটুখানি এটা লিখে নিও, ঠিক আছে, 8/24, 9/24, এই করে করে যাবে কত, একেবারে কত যাবে, যতদূর যাবে তুমি ততবার লিখবে, ঠিক আছে, তো 23/24 পর্যন্ত যাবে। তাহলে এখানে যে 7/24 স্যার কোথায়, এই তো 7/24, তাহলে এই গোল করে দাও, 7/24 কে এই গোল করে দাও, তাহলে হয়ে গেল অ্যান্সার কমপ্লিট। তাহলে দেখো এখানে কি আছে, এবারে -1 ও -2, এদের মধ্যে মূলদ সংখ্যা বার করব, ওই একই প্রসেস, একই, 2 দিয়ে ভাগ হবে, এই দুটোর সাথে যোগ হয়ে যাবে, তাহলে যোগ, এই দুটোর সাথে যোগ হবে, দেখো -2 আর -1, এই দুটোর মধ্যে যোগ হবে, এবার দেখো -2 -1 যোগ হচ্ছে, দেখো 2 আছে নিচে থাক, এবার দেখো -2 এখানে আছে থাকলো, প্লাসে মাইনাসে মাইনাস, এখানে 1 রয়েছে থাকলো, এই হয়ে গেল, দেখো প্লাসে মাইনাসে মাইনাস, আর এই 1 রয়েছে থাকলো, এবার দেখো কতবার হচ্ছে 2 আর 1, এর আগেও মাইনাস আছে, এর আগেও মাইনাস আছে, মানে 2 টাকা ধার, তারপর ফের 1 টাকা ধার নিয়েছো, তাহলে মোট ক টাকা ধার নিয়েছো 3 টাকা ধার, আর নিচে 2 রইলো, দেখো 3/2, এখানে কিন্তু লব বড় আছে, তাহলে লব বড় আছে মানে কি, তোমাকে মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হবে, কি মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হবে, তাহলে করো, 2 দিয়ে এবারে 3 কে ভাগ করে দাও, মাইনাসটা পরে বসাচ্ছি, ঠিক আছে, দেখো 2 1 2, আচ্ছা মাইনাসটা এখানে বসিয়ে দাও, 2 1 2, 1 বের হলো, সেই একটা কোথায় বের বসবে, এইখানে আর এইখানে, তাহলে -1 পূর্ণ 1/2, -1 পূর্ণ কত বের হলো স্যার, -1 পূর্ণ 1/2, তাহলে 1 পূর্ণ 1/2 মানে কি 1 এর থেকে বড়, 1 এর থেকে বড়, তাহলে 1 এর থেকে বড় হলে মানে কি, তার মানে এই 0, আর এই হচ্ছে -1, আর এই হচ্ছে -2, তার মানে 1 এর থেকে বড় হবে, দেখো 1 এর থেকে বড় কটা, মানে 2, হরে কত আছে স্যার 2, তাহলে 2 যদি হরে থাকে তাহলে এখানে ঘর কটা হবে, একটাই ঘর হবে, ঠিক আছে, তাহলে একটাই ঘর হলো, এখানে আমি কি লিখে দেবো দেখো -1 পূর্ণ 1/2, ঠিক আছে, তাহলে এইখানে আমি কি করে দেবো, এবারে গোল চিহ্ন করে দেবো, তাহলে এই হয়ে গেল আমাদের এই অ্যান্সারটা কমপ্লিট।